সালের একটা স্পিচে বা একটা বক্তব্যে মমতা ব্যানার্জি একটা বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন মতুয়া বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে যে যারা বাংলাদেশ থেকে এসেছেন বা এই দেশে যারা অনেক দিন ধরে রয়েছেন, বাংলাদেশ থেকে এসেছেন এরকম মানুষ, তারা কিন্তু নিজের নাগরিকত্ব সম্পর্কে চিন্তিত যদি হয়ে থাকেন এবং আপনারা যদি সিএ ফর্ম ফিল আপ করে দেন, তাহলে আপনারা যাই এখন মানে বাংলাদেশি হিসাবে চিহ্নিত নন। সিএ ফর্ম ফিল আপ করার সাথে সাথে আপনারা কিন্তু বাংলাদেশি হিসাবে চিহ্নিত হয়ে যাবেন এবং নাগরিকত্বও পাবেন না। এই ভয়টা কিন্তু বরাবরই মমতা ব্যানার্জি এবং তার সরকার 2023 সাল থেকে এখনও পর্যন্ত মানুষকে, পশ্চিমবাংলার কিছু মানে যারা পড়াশোনা জানেন না, ইলিটারেট বা সামাজিক ভীতি যাদের মধ্যে কাজ করে সবসময়, ফাইন্যান্সিয়ালি যারা উইক, তাদেরকে দেখিয়ে এসছেন। এবং যারা বাংলাদেশ থেকে এসছেন শরণার্থী হিন্দু ভাই বোনেরা, যারা মতুয়া নামে পরিচিত, এছাড়া মতুয়া ছাড়াও আরও বিভিন্ন টাইটেলভুক্ত যে লোক রয়েছেন, হিন্দু মানুষজন শরণার্থী হিসাবে বাংলাদেশ থেকে অত্যাচারের কারণে, সংখ্যালঘু হয়ে যাওয়ার কারণে এদেশে চলে এসছেন বা পলায়ন করেছেন, সেই সব মানুষদের কিন্তু দিনের পর দিন ভুল বোঝানো হয়েছে এবং ভীত সন্ত্রস্ত রাখা হয়েছে এই সিএর ব্যাপারটা নিয়ে। তার কারণ নির্বাচন কমিশন কিন্তু সম্পূর্ণরূপে এই জিনিসটার উপর থেকে পর্দা উঠিয়েছে এবং নির্বাচন কমিশন সিএ সার্টিফিকেটকে কিন্তু একটা নথি হিসাবে গ্র্যান্ট দিয়েছে। মানে এসআইআরের জন্য বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য, মানে আপনার এসআইআরে নাম নথিভুক্ত করার জন্য সিআইএ এর যে সার্টিফিকেটটা আছে বা সিএ এর যে সার্টিফিকেটটা আছে, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সার্টিফিকেট, যেটা আপনি এই দেশের নাগরিক হলে পাচ্ছেন, সেই সার্টিফিকেটটাকে কিন্তু একটা পারমিসেবল নথি হিসাবে নির্বাচন কমিশন কিন্তু ঢোকালো। এই যে 11খানা বা 12খানা যে নথি চাওয়া হয়েছিল, তাদের মধ্যে সিএ এর নথিটাও কিন্তু অ্যাড করা হলো। তো যাদের যাদের কাছে সিএ সার্টিফিকেট আছে বা যারা এখনও অবধি নাগরিকত্ব পরিচয়পত্র পেয়ে গেছেন বা সার্টিফিকেট পেয়ে গেছেন, তারা কিন্তু ওই সিএ সার্টিফিকেটটা দিয়েও এসআইআরে অ্যাপ্লাই করতে পারেন। এবং এসআইআরে যাদের নাম আসেনি, তারা ভেরিফিকেশনের জন্য ওই সিএ সার্টিফিকেটটা কিন্তু সিআইএর কাছে জমা দিতে পারেন। তো আমি তো প্রথমেই বলেছিলাম, আমি এর আগে আমার ভিডিওতে বলেছিলাম যে যারা কিন্তু যাদের মনে সংশয় আছে এবং যারা হিন্দু, যারা সাম্প্রদায়িক অত্যাচারের কারণে ওখানে সংখ্যালঘু হয়ে গেছেন এবং ওখান থেকে এই দেশে পলায়ন করে এসছেন, তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা সিএর ফর্ম ফিল আপ করুন। কিন্তু যারা করেননি, যারা তৃণমূলের কি বলবো লোকাল নেতাদের কথা শুনেছেন বা মমতা ব্যানার্জির বিভিন্ন ভাষণ থেকে অ্যাওয়্যার হয়ে ফর্ম ফিল আপ করেননি, তাদের কিন্তু প্রবলেমে পড়তে হবে বা দৌড়াদৌড়ির মধ্যে পড়তে হবে। কিন্তু বিপদ কিছুই হবে না, দৌড়াদৌড়ির মধ্যেই পড়তে হবে। প্রবলেম এর থেকে বেশি কিছুই হবে না। একটু মানে তখন করলে একটু কম খাটনিতে হয়ে যেত, এখন অনেকটা বেশি খাটতে হবে, এইটুকুই যা। কিন্তু এর থেকে বেশি কোনো প্রবলেমের কিছু মানে চিন্তা নেই। কিন্তু এই যে হ্যারাসমেন্টটা বা এই যে দেরি হলো, অন্যদের সাথে আপনাদের নাম উঠলো না, এইটার জন্য আজকে বলুন আপনি কে দায়ী? এটার জন্য কি সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী? না এটার জন্য আপনার বাড়ির পাশে যে লোকটা আপনাকে বোঝাচ্ছে দিনের পর দিন ভুল, সে দায়ী? কে দায়ী বলুন? আরে ভাই, একটা নর্মাল চিন্তা ভাবনা তো করতে পারেন। যে মানুষটা একটা জিনিসের জন্য, একটা কাজের জন্য আপনাকে 6 মাস ধরে মানা করলো যে এটা আপনি করবেন না, এটা করলে আপনার বিপদ হতে পারে, যখন আপনাকে আলটিমেটলি 1 বছর পরে গিয়ে সেটাই করতে হচ্ছে, তখন বিরক্ত লাগে না? মনে হয় না যে দিনের পর দিন ভুল বোঝানো হলো, ভুল ওয়েতে চালনা করা হলো? আর সেটা কিন্তু করার চেষ্টা এখনও করা হচ্ছে। কারণ আজকেই, এটা তো একটা বড় খবর ছিল। আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র, আমি রুদ্র। তো আমার আজকের যেটা প্রতিবেদন, সেটা বেসিক্যালি কিন্তু মমতা ব্যানার্জি দিনের পর দিন ভুল বোঝানোর মাধ্যমে মতুয়াদের কিন্তু এই সিস্টেমেটিক হ্যারাসমেন্টের মধ্যে ফেলে দিয়েছে। এখন তাদেরকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে। যেসব মতুয়াদের নাম ওঠেনি সিএতে, তাদেরকে আবার সিএর ফর্ম ফিল আপ করে নাম তুলতে হবে। এবং শুধু যে সিএর ফর্ম ফিল আপ করে নাম তুলতে হবে সেটাই না, সিএ ফর্ম ফিল আপ করে নাম তোলার পর তাদেরকে আবার ফর্ম সিক্স ফিল আপ করে তাদের নাম ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে বা ইসিআই এর জন্য অ্যাপ্লাই করতে হবে। তো একটা বড় সিস্টেমেটিক প্রসেসের মধ্যে কিন্তু তারা পড়ে গেল, শুধুমাত্র মমতা ব্যানার্জির এত উদাসীন বয়ান শোনার জন্য। ঠিক এটা যেরকম আমার প্রতিবেদন ছিল, এটা যেমন বড় খবর ছিল, তার সাথে সাথে আরেকটা বড় খবর বা বড় আপডেট আসছে। অভিষেক ব্যানার্জির একটা বয়ান খুব ভাইরাল হচ্ছে। আজকেই বয়ান দিয়েছেন উনি। উনি প্রেসের সামনে বা মিডিয়ার সামনে কিছু রেখেছেন যে দিল্লিতে যেসব বিজেপি নেতারা বড় বড় ভাষণ, বড় বড় কথা বলেন, তারা হিন্দুত্বের ব্যাপারে কী জানেন বা হিন্দুইজমের ব্যাপারে কী জানেন।
তারা তো গীতার পাঠের মন্ত্র থেকে বারবার করে নাকি সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছিলেন। তা আপনার উনি এটাও বললেন যে যদি সাধারণ মানুষের বা কোনো বিজেপি নেতার মনে হয় যে রাম পুজো করতে হবে, তাহলে ঘরে করা উচিত। তাহলে আমি আমার ভিডিওতে একটা কথা বলতে চাই, যদি রাম পুজোটা ঘরে বা চার দেওয়ালের মধ্যে করা উচিত, তাহলে রেড রোডে আপনি যে সাম্প্রদায়িক রিলিজিয়াস প্রোগ্রামটা প্রত্যেক বছরে অনুষ্ঠিত করছেন, সেই অনুষ্ঠানটা আপনার বাড়ির করিডোরে করুন। বুঝলেন? আপনি একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে রেড রোডে যে জমায়েত করেন বছরে একবার করে, ওই জমায়েতটা আপনি আপনার বাড়ির ঘরের উঠোনে করুন। রাজ্যটা আপনার বাপের নয়, রাস্তাগুলো আপনার বাপের নয়। রাগ হয় এসব কথাবার্তা শুনলে, ঠিক আছে? কোথা থেকে পান এসব স্পর্ধা সাহস? রাজা হয়ে গেছেন নাকি রাজ্যটার? ডেমোক্রেসি উঠে গেছে নাকি? ডেমোক্রেসি বলে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার কিচ্ছু নেই। আপনারা যেটা চাইবেন, যেটা বলবেন, ওটাই শেষ কথা। ঘরের চার দেওয়ালের মধ্যে পুজো করতে হবে, রাম পুজো। কি বলতে কি চান, কি বোঝাতে চান, কিছুই তো বোঝা যায় না। মানে এরকম কথাবার্তা বলবেন না। এমনি তো সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষ এমনিতেও কমেন্ট বক্সগুলো দেখবেন, লজ্জা করবে, ঠিক আছে? তারপরে এইসব কথাবার্তা বলবেন না কিন্তু, রাজ্যে থাকা দায় হয়ে যাবে, বলে দিলাম। আজকে সিংহাসনে বসে আছেন, খুব ভালো লাগছে। 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে সিংহাসন নাও থাকতে পারে। আর যখন সিংহাসন থাকবে না, তখন কিন্তু সিকিউরিটির জন্য মাথায় হাত পড়ে যাবে। খুব সাবধানে থাকুন, কারুর ভাবাবেগে আঘাত করবেন না। আপনার কি কোন কোন রায়? আপনি তো একটা পাবলিক ফিগার, আপনি এক মানুষের ভোটে নির্বাচিত হওয়া একজন জনপ্রতিনিধি। আপনার মুখ থেকে এই কথাটা মানায়? আপনার কনস্টিটিউয়েন্সিতে যেখানে অর্ধেক দুটো সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আপনার মুখ থেকে এই কথাটা মানায় যে রাম পুজোটা ঘরের ভেতরে করবেন? আপনি যেখানে একটা বিশেষ সম্প্রদায়কে ডেকে বছরে একবার করে রেড রোডে একটা বিশেষ রিলিজিয়াস প্রোগ্রাম করাচ্ছেন, তারপরে আপনার মেজরিটি অফ পিপলকে এটা এই কথাটা বলতে, যারা পশ্চিমবঙ্গের 69 থেকে 67% জনসংখ্যা যাদের, সেই রিলিজিয়াস কমিউনিটিকে আপনার এই কথাটা বলা মানায় যে তারা তাদের পুজোটা ঘরের ভেতরে করবে? খুব অসাধারণ বলেছেন। সময় এলে প্রভাব বুঝতেও পারবেন। নেপালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টরা পালানোর টাইম পেয়েছে, শেখ হাসিনা পালানোর টাইম পেয়েছে। আপনারা যাদের সাথে বিরোধিতা করছেন, তারা আপনারই ঘরের পাশের লোক। মানে যাদের ভাবাবেগে আঘাত করছেন, তারা আপনারই ঘরের পাশের লোক। আর যাদের সাথে পলিটিক্যাল বিরোধিতা নিয়ে রেখেছেন, তারা দেশের অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে। দেখবো কোথা দিয়ে যান। এসব উল্টোপাল্টা মানুষকে ছোট করা, মানুষের বিশ্বাসে আঘাত করার মতো মন্তব্য করছেন তো দেখবো। মানে আমাদের সমাজ, ব্যাপারটা কি বলুন তো, আমাদের সমাজের মানুষগুলো লিবারেল, শিক্ষিত। বদলা নিলে একটু ভালো ইনস্টিংক্ট, ভালো প্ল্যানিংয়ের সাথে নেয়। তার যে যন্ত্রণা বা ব্যথা, যে শখ হয় না, ওটাও খুব দর্দনাক হয়, ঠিক আছে? আমরা অশিক্ষিত জাহিল নই যে আপনাকে রাস্তায় দুটো গালাগালি দিয়ে দেবো, আপনার দুটো পোস্টার ছিঁড়ে দেবো। এসব করে কিছু হয় না। আপনি এর ফল, যে কথাটা, যে বয়ান আজকে দিয়েছেন, তার ফল আপনি বুঝতে পারবেন ভোটের পরিসংখ্যানে। লজ্জা হওয়া দরকার। আপনি অন্য লোককে সাথে নিজেকে তুলনা দিচ্ছেন, আপনি তাদের থেকে বড় হিন্দু, আমি সব মেনে নিলাম, কিন্তু আপনার এইটা বলা কখনো আপনার মুখ থেকে শোনা আমার কাম্য নয়। তাই জন্যই কিন্তু আপনার ঘরের যে সিএম, আপনার ঘরের যে মানুষটা সিএমও রয়েছে, তাকে কিন্তু বাংলাদেশ থেকে টোন টিটকারি খেতে হয়, শুধু আপনাদের এইসব কথাবার্তার জন্য, এইসব হারকাতের জন্য। ওই জন্যই বললেন নাকি, আমি তো বুঝতে পারলাম না। লজ্জা করে আমার স্টেটের মুখ্যমন্ত্রীকে, একটা রাজ্যের লুম্পেন, একটা উঁচু পাজামা, ও নাকি বলছে নাকি যে বিয়ে করবে নাকি, আপু বলছে, আবার বলছে বিয়ে করবে। লজ্জা করে এসব দেখলে। তার প্রতি কোনো অ্যাকশান নেই, একটা বয়ান নেই। আপনি বলছেন ঘরের ভেতরে রাম পুজো করতে। অসাধারণ, অসাধারণ। ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ভয়েস অফ রুদ্রকে। আচ্ছা, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যা মতামত কমেন্ট বক্সে জানান। এরকমই পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে কায়েম থাকবে, না বদল হবে, সেটাও জানান। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এরকমই ইনফরমেটিভ আর আপডেটেড ভিডিও পেতে সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন ভয়েস অফ রুদ্র। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।